ভারতের আধিপত্য থেকে যদি বাঁচাতে হয় তাহলে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকেও কিন্তু সরাতে হবে। আসাদুজ্জামান মিয়ার মতো পুলিশের সাবেক কর্মকর্তাদের পর এবার পুলিশে কর্মরত ডিআইজি শিমুলের মতো আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি জামিল হাসানও ফেঁসে যাচ্ছেন। কেঁচু করতে গিয়েই বড় বড় সাপ বেরিয়ে আসছে। এখন অস্থিরতা দেখা দিয়েছে পুলিশ প্রশাসনে। বেজরিজির আহমেদ থেকে শুরু করে আসাদুজ্জামান মিয়া, তারপর আর পরবর্তীতে কে কে আসছে সেই সম্পর্কে ভিডিও থাকছে বিস্তারিত। চলুন আমরা দেরি না করে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি। আসাদুজ্জামান মিয়ার মতো পুলিশের সাবেক কর্মকর্তাদের পর এবার পুলিশে কর্মরত ডিআইজি শিমুলের মতো আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি জামিল হাসানও ফেঁসে যাচ্ছেন। দৈনিক ইত্তেফাক একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ডিআইজি জামিল হাসানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে, এবং এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তারা এই রিপোর্টকে আমলে নিয়ে শীঘ্রই তদন্ত শুরু করবে। ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শুধুমাত্র সাবেক কর্মকর্তারা না, পুলিশের সাবেক কর্মকর্তারা না, বর্তমানে যারা পুলিশ বাহিনীতে কর্মরত আছেন তাদের আমলনামাও আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করবে। সামনের দিনে আমরা হয়তো এরকম আরও বেশ কিছু আমলনামা দেখতে পাবো। যদিও পুলিশ অ্যাসোসিয়েশন একরকম থ্রেট দিয়েছে গণমাধ্যমকে এই ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে, কিন্তু সেই থ্রেট কোনো কাজে আসছে না সেটা আমরা বুঝতে পারছি। কারণ একই দিনে যেদিন এই খবরটা দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে যে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে থ্রেট দিয়েছে এই ধরনের খবর প্রকাশের ক্ষেত্রে, সেই দিনই তারা ডিআইজি জামিল হাসানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। সুতরাং আমরা বুঝতেই পারছি সামনের দিনে এই রিপোর্টগুলো আরও বেশি মাত্রায় আসতে থাকবে, এবং শুধুমাত্র সাবেক কর্মকর্তা না, বর্তমানে যারা পুলিশ বাহিনীতে কর্মরত আছেন তাদের আমলনামাও আমাদের সামনে প্রকাশিত হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে এর সোর্স পুলিশ বাহিনীর ভেতরেই আছে। পুলিশ বাহিনীর ভেতর থেকেই এই খবরগুলো গণমাধ্যমের হাতে আসছে। এই ব্যাপার নিয়ে শীঘ্রই আমি আমার চ্যানেলে একটা ভিডিও করব, কথা বলবো কিভাবে পুলিশ বাহিনীর ভেতর থেকেই এই খবরগুলো গণমাধ্যমে চলে আসছে। তার মানে পুলিশ বাহিনীর ভেতর থেকেই যেহেতু এই অনুসন্ধানী প্রতিবেদন করার ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে, সুতরাং এটাকে এত সহজে এভাবে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে থ্রেট দিয়ে থামানো যাচ্ছে না। আমরা একটু রিপোর্টটা দেখি। ডিআইজি জামিল হাসানের আমলনামা। ইত্তেফাকের অনুসন্ধান, ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী। রিসোর্ট করতে জমি কিনেছেন 120 বিঘা, 30 বিঘা জমির ওপর বাড়ি, 36 বিঘায় গরুর খামার হাট, ঢাকায় 2 ফ্ল্যাট, 4টি বিলাসবহুল গাড়ি। পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান যেন একালের ভূস্বামী। রিসোর্ট করার জন্য জমি কিনেছেন 40 একর অর্থাৎ 120 বিঘা। নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন 30 বিঘা জমির ওপর। এর পাশেই আছে অন্তত 36 বিঘা জমির ওপর গরুর খামার। এর সঙ্গে আছে গরুর হাট, যে হাট থেকে ইজারা নেন তারাই। তার এসব জমি বরিশালের উজিরপুর উপজেলায়। এর বাইরে ঢাকায় আছে 2টি ফ্ল্যাট, এর একটিতে তার পরিবার বসবাস করে, অন্যটি প্রস্তুত হচ্ছে। গত 4-5 বছরের মধ্যে তিনি এই সম্পদ গড়েছেন। তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আগ্রহে 2012 সালে ফরিদপুরের এসপি হিসেবে যোগদান করেন জামিল হাসান। এরপরই মন্ত্রীর সঙ্গে সখ্য বাড়তে থাকে ক্ষমতা, প্রভাবও। প্রায় তিনি রাজনীতিবিদ ও সাংবাদিকদের অফিসে ডেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেন। মূলত ওই সময় তিনি পুরনো বাড়ি সংস্কারের কাজে হাত দেন। বিসিএসে পুলিশ ক্যাডারে 20তম ব্যাচে এএসপি হিসেবে জামিল হাসান যোগদান করেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছেন তিনি, ছিলেন ক্ষমতার সর্বোচ্চ মহলের আশপাশে। 4 বছরেরও বেশি সময় তিনি ফরিদপুরের এসপি হিসেবে দাপটের সঙ্গে চাকরি করেছেন। 2021 সালে তিনি র্যাব 8-এর কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জমি কেনাতে তদারকি করেছেন। সে সময়ের পুলিশ প্রধানের বিশ্বস্ত হওয়ার কারণে তার প্রভাব ছিল অনেক বেশি। এরপর রিপোর্টে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের বিবরণ দেওয়া আছে। সংক্ষেপে আমরা কয়েকটা একটু দেখি। রিসোর্ট বানানোর জন্য কিনেছেন একটি মাঠ। উজিরপুরে সাতলা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের একটি মাঠই কিনে ফেলেছেন জামিল হাসান। সেখানে তিনি একটি রিসোর্ট বানানোর কার্যক্রম শুরু করেছেন। অন্তত 40 একর অর্থাৎ 120 বিঘার মতো জমি তিনি কিনেছেন গত 3-4 বছরে। আগে এগুলো ছিল ধানি জমি, বর্তমানে ওই জমির একটা অংশ ভরাট করা হয়েছে, বাকি জমি ভরাটের কাজ চলছে। পুলিশের সাবেক
আইজি বেনজির আহমেদ রিসোর্ট কাণ্ডে যেভাবে আলোচনায় এসেছেন, ঠিক একইভাবে ডিআইজি জামিল হাসান রিসোর্টের জন্য বিপুল জমি কিনে এলাকার মানুষের মুখে মুখে সরব আলোচনায় আছেন। ওই এলাকার বাসিন্দারা ভয় কিছু বলতে চান না। দু একজন নাম প্রকাশ না করার শর্তে জানালেন অনেকে ধানি জমি বিক্রি করতে চাননি, তারপরও বাধ্য হয়ে বিক্রি করেছেন। রিসোর্টের আদলে বসত বাড়ি। ডিআইজি জামিল হাসানের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ওট্রা ইউনিয়নের হাবিবপুর গ্রামে। এখানে অন্তত 8 থেকে 10 একর অর্থাৎ 24 থেকে 30 বিঘার ওপর তার বাড়িটি। চারিদিকে বিভিন্ন ধরনের গাছ, মেইন গেট থেকে বেশ খানিকটা ভেতরে বাড়ির ভবন, ফলে দূর থেকে ঠিকভাবে বোঝা যায় না ভবনটি 3 তলা না 4 তলা। হাবিবপুর গ্রামের মূল রাস্তার পার্শ্বে অন্তত 10 থেকে 12 একর জমিতে বিশাল গরুর খামার করেছেন। তার জমিতেই বসিয়েছেন গরুর হাট। বিগত 5 বছর ধরে সপ্তাহে রবি ও বুধবার এই হাটে তার খামারের গরু ছাড়াও স্থানীয়রা গরু বিক্রি করেন। তবে গরু বিক্রি হিসেবে প্রতিটি গরু থেকে তাকে 500 টাকা খাজনা দিতে হয়। তার মানে ডিআইজি জামিল হাসান মূলত এখানে জমিদারি প্রথা চালু করেছেন, তাকে খাজনা দিয়ে গরু বিক্রি করতে হয়। এরপর ঢাকায় 2টি ফ্ল্যাট এবং 4টি গাড়ির সন্ধান পেয়েছে ইত্তেফাক। এগুলো আসলে এদের জন্য খুব সামান্য সম্পদ। এরপর ইত্তেফাকের রিপোর্টে বলছে দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে কিনা। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে তার ভিত্তিতে আমরা তদন্তের উদ্যোগ নেব। এর আগেও শুরুতে যখন বেনজিরের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য নিয়ে কালের কণ্ঠে রিপোর্ট প্রকাশিত হয়েছিল, তখন শুরুতে দুর্নীতি দমন কমিশন সেটা আমলে নেয়নি। কিন্তু যখন চাপ তৈরি হয়েছে তখন তাদেরকে তদন্তের উদ্যোগ নিতে হয়েছে। ডিআইজি শিমুলের ব্যাপারেও একই রকম তার অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক, এবং স্বাভাবিকভাবেই ডিআইজি জামিল হাসানও পার পেয়ে যাচ্ছেন না। তবে একটা বিষয়, এদের কোনো বিচার হবে না। এরা হয় দেশ থেকে পালিয়ে যাবেন, এবং পালিয়ে যাবার আগে তাদের ব্যাংকে থাকা টাকা তারা তুলে নিয়ে যেতে পারবেন, তাদের যে জমি আছে, ফ্ল্যাট আছে, এগুলো বিক্রিও করে দিয়ে যেতে পারবেন। এতটুকু সময় তাদেরকে দেওয়া হবে, এবং এই ক্ষেত্রে সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা দেবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে এই অপরাধীদের, এই দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়েছেন, তাতে কোনোভাবেই আপনি এই দেশে তো ভারতের আধিপত্য থেকে যদি বাঁচাতে হয়, তাহলে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকেও কিন্তু সরাতে হবে, এবং এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সরানোর জন্য সবাই একত্রিত ছাড়া কোনো উপায় নেই। আমরা ইতিহাসের পাতায় বারবার দেখেছি, এই সোভিয়েত রাশিয়াতে যখন কমিউনিস্ট পার্টি প্রথম সৃষ্টি হয়, তখন 2-2.5 বছর ধরে ওদের যুদ্ধ চলেছে। কমিউনিস্ট পার্টি ছিল রেড ফোর্সেস, আর কমিউনিস্ট বিরোধী বিভিন্ন দল ছিল হোয়াইট ফোর্সেস। এরা সবাই মিলে কমিউনিস্ট পার্টির থেকে 10 গুণের বেশি শক্তিশালী ছিল, 10 গুণের বেশি। একবার যদি একত্রিত হতো, কমিউনিস্ট পার্টি আর রাশিয়াতে তৈরি হতো, সোভিয়েত ইউনিয়নই হয়তো তৈরি হতো। কিন্তু সবাই আলাদা আলাদা যুদ্ধ করার জন্য আলাদা ভাবে রেড ফোর্সেস সবাইকে হারাতে সক্ষম হয়েছে। তারপর শুরু হয়েছে সোভিয়েত রাশিয়ার আপনার জার্নি। সো এই যে সবাই আলাদা, হয়তো এইটা আমরা চেষ্টা করেছি, এমন না চেষ্টা করি নাই, এমন না এটা নতুন আইডিয়া, এটা আমরা চেষ্টা করেছি এবং এখনো চেষ্টা করে যাচ্ছি, আমরা থামি নাই। কিন্তু এইখানে যারা বসে আছেন, নূর আছেন, ব্যারিস্টার ফুয়াদ আছেন, রাশেদ আছেন, আমরা আছি, ইউসুফি ভাই আছেন, মুসলিম লীগ আছেন, ইসলামী আন্দোলন আছেন, আমরা সবাই এক দফার সাথে ইদার প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এক দফা আন্দোলনের সাথে ছিলাম এবং আছি সবাই। এবং আজকে আমার ভাই আশরাফ আলী আকন্দ ভাই যখন একটা দলের প্রতি কিছু উনার ক্ষোভ ঝেড়েছেন, সেটাও ভেতরের মনের আবেগ থেকে ঝেড়েছেন, যে আমরা একসাথে কাজ করে সফলতা যখন পাইনি, তখন কিছু তো আবেগ চলে আসে। কারণ আমরা তো আছি ভাই, আমরা তো রাজপথে আছি, মাঠে আছি, এসি রুমে যেমন আছি, রাস্তায়ও আছি। নুরুল হক নূর তরুণ ছাত্র নেতা থেকে এখন সে জাতীয় পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, সে একটা কথা তুলে নিয়ে আসছেন যে আমাদের এক প্ল্যাটফর্মে এক ব্যানারে আসার দরকার নেই, আমরা একদিন কর্মসূচি দিই। এবং এই কথাটা উনি ভুল বলেন নাই, উনি তরুণ হলেও কথা সুন্দর বলেছেন। পুরো 2023 সাল আমরা এই কাজটা করেছি, সেটার নাম ছিল এক দফা আন্দোলন। আমরা এখনো এক দফা আন্দোলনে আছি, কিন্তু এক দফা আন্দোলন যেমন আমার আরেক ভাই বলেছেন যে এই যে ইসলামী আন্দোলনে আশরাফ আলী আকন্দ ভাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই
পুলিশ প্রশাসনে যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে, পুলিশ প্রশাসনে চাকরি করে এগুলো আসলে সম্ভব না। এত সম্পদের মালিক হয়েছে যে সম্পদের পাহাড়। এখন আবার ডিজি শামীম বা বরিশালের ডিজি এরকমভাবে আরেকজনের নাম আসছে, জামিলের নাম আসছে। তারপরে আরও এভাবে অনেকের নাম আসবে, হয়তোবা একের পর এক আরও আসবে। সম্পদের ফিরিস্তি এগুলো বের হচ্ছে, সম্পদের এই সম্পদগুলো, অবৈধ সম্পদগুলো ফাঁস হচ্ছে। তো ফেঁসে যাচ্ছে আসলে এর পেছনে আসলে কে বা কারা কলকাঠি নাড়ছে সে বিষয়টাও কিন্তু এখন থাকছে। যে এই বিষয়ে আপনারা ভিডিও দেখলেন, এখানে আসলে কি বলা হচ্ছে। তো অনেকেই দেখতে পাচ্ছেন, অনেকেই অনেক মন্তব্য করেছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।